সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এবং আশা করছি এটাও যে তোমরা বাড়িতে অবশ্যই সবাই তোমাদের পড়ালেখায় মনোনিবেশ করছো এবং পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছো। আমি আজকে তোমাদের সামনে অষ্টম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং কিছু বিষয় অবশ্যই তোমাদের যে বই খাতা রয়েছে ওইটা লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সামনে আজকে ন্যারেশনের বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করব। ন্যারেশন শুরু করার পূর্বে যে বিষয়টা তোমাদেরকে অবশ্যই জানতে হবে সেটা হলো টেন্সের স্ট্রাকচারগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আমি গত ক্লাসে তোমাদেরকে এ বিষয়ে কিছু কথা বলেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ন্যারেশনের এটা যখন তুমি ন্যারেশনটা পারবে তখন দেখা গেছে অনেক কিছুই তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। এবং এই ন্যারেশনটা পারার জন্য তোমাদেরকে ন্যারেশনের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় অবশ্যই জানতে হবে এবং পারতে হবে। যেমন প্রথমে এক নম্বর হলো টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদেরকে জানতে হবে। টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদেরকে জানতে হবে। এবং দুই হচ্ছে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তন অর্থাৎ ডাইরেক্টে একরকম হয় আর ইনডাইরেক্টে অন্যরকম হয়। এখন আসলে তাইলে টেন্সের পরিবর্তনটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন ক্ষেত্রে ডাইরেক্ট এবং ইনডাইরেক্টে কি থাকলে কি হয় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, প্রথমত হচ্ছে টেন্সের স্ট্রাকচারগুলো তোমরা এটা শিখে নিবে। অর্থাৎ টেন্স তিন প্রকার, আবার ওই তিনটা প্রকারকে এক একটা চারটা ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সের চারটা, ফার্স্ট টেন্সের চারটা এবং ফিউচার টেন্সের চারটা। অর্থাৎ এই যে চারটা ভাগে বিভক্ত করা হয়েছে এগুলোর স্ট্রাকচারটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে মুখস্থ করার পরে এবার তোমাদেরকে জানতে হবে ডাইরেক্টে কোন টেন্স থাকলে ইনডাইরেক্টে কোন টেন্স হবে, এটা তোমাদেরকে জানতে হবে। আসো তাহলে আমরা এটা একটু আলোচনা করি। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট টেন্সে যদি ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডেফিনিট থাকে তাহলে ইনডাইরেক্টে হবে পাস্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট যদি ডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। ইনডাইরেক্টে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এখানে হবে ইনডাইরেক্টে হবে ফার্স্ট পারফেক্ট। আর ডাইরেক্টে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এখানে হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের গুলো। এবার আসো তাহলে ফার্স্ট টেন্সের গুলো তোমাদের সামনে আলোচনা করি। তাহলে প্রথম কথা হচ্ছে তোমাদেরকে টেন্সের স্ট্রাকচারগুলো মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে ডাইরেক্টে কোন টেন্স থাকলে ইনডাইরেক্টে কোন টেন্স হবে এটা তোমাদের সামনে উপস্থাপন করব। যেমন প্রেজেন্ট টেন্সের যে চারটা প্রকার হয় এগুলো যদি ডাইরেক্টে থাকে, যেমন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে ইনডাইরেক্টে হবে ফার্স্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের পরিবর্তন। এবার আসো ফার্স্ট টেন্সের পরিবর্তনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি।
ফার্স্ট টেন্সের গুলোর ক্ষেত্রে ফার্স্ট টেন্সের গুলোর ক্ষেত্রে যেমন যদি প্রথম ফার্স্ট ইনডেফিনিট থাকে, যদি ফার্স্ট ইনডেফিনিট থাকে তাহলে হবে ফার্স্ট পারফেক্ট। তারপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট পারফেক্ট থাকলে এখানেও ফার্স্ট পারফেক্ট হবে, ফার্স্ট পারফেক্ট, অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না। যদি ডাইরেক্ট নারেশনে যদি ফার্স্ট পারফেক্ট টেন্সের বাক্য থাকে ওটা ফার্স্ট পারফেক্টই থাকবে। তারপরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটাও ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ডাইরেক্টে যদি ফার্স্ট টেন্সে যেটা লিখলাম ফার্স্ট ইনডেফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি ফিউচার টেন্সের গুলো থাকে, ফিউচার টেন্সের কোনটা থাকলে ফিউচার টেন্সের কোনটা থাকলে এটা ফিউচার ইন দ্য পাস্ট, অর্থাৎ এই এটা যদি থাকে ফিউচার টেন্সের কোনো জায়গা যদি থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট এরকম হবে। এবার আসো কিছু শব্দের পরিবর্তন আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে। তোমাদের সামনে আমি এতক্ষণ টেন্সের পরিবর্তনগুলো উপস্থাপন করেছি, এবার আসো কিছু শব্দের পরিবর্তন আছে যেগুলো কি থাকলে কি হবে এখন তোমাদের সামনে আমি উপস্থাপন করতেছি। দেখো আসো তাহলে যে শব্দের পরিবর্তনগুলো আমি এখানে লিখেছি, যেমন যদি নাও থাকে তাহলে এখানে হবে দেন, অর্থাৎ ডাইরেক্টে যদি নাও থাকে তাহলে সেখানে দেন হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে। দিস যদি থাকে দিস তাহলে সেটা দ্যাট হবে। টুমরো যদি থাকে দি নেক্সট ডে। তারপরে ইয়েস্টারডে যদি থাকে তাহলে দা প্রিভিয়াস ডে। তাহলে দেখো ডাইরেক্ট নারেশনে যদি নাও থাকে তাহলে সেখানে দেন হবে, তার পরিবর্তে ইনডাইরেক্ট করার সময় টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস থাকলে দ্যাট হবে, টুমরো থাকলে দা নেক্সট ডে হবে, তারপরে ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে হবে। তারপরে আসো তাহলে আমরা দেখতে পেলাম ন্যারেশনের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যদি এই শব্দগুলো থাকে এগুলো এই অনুযায়ী পরিবর্তন হবে। এবার আসো আমি আর কিছু বিষয় তোমাদের সামনে আলোচনা করি, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো।
ন্যারেশন পারার জন্য, কারণ আমরা সকলে জানি ন্যারেশনের দুইটা অংশ, ন্যারেশনের দুইটি অংশ থাকে প্রতিটা বাক্য, দুটি অংশ, একটা হলো রিপোর্টিং বার আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি ক্লাসে এই সংক্রান্ত অনেকগুলো বিষয় তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি এবং এটার যে ধারণা এটা তোমাদের সামনে আমি দিয়েছি। আশা করি তোমরা আগেও অনুশীলন করেছো এবং আমি আজকে যে বিষয় আলোচনা করছি এই বিষয়গুলো দেখার পরে বা উপভোগ করার পরে তোমাদের আগের বিষয়গুলো একটু তোমাদের মধ্যে জেগে উঠবে এবং তোমরা ওগুলো যখন কোনো এক্সারসাইজ করতে যাবে তখন ওটা পারবে। যেমন বোর্ড কোশ্চেনগুলো যদি তোমরা অনুশীলন করো তাহলে বোর্ড কোশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় এটা আসার সম্ভাবনা থাকে বেশি, এজন্য বোর্ড কোশ্চেনগুলো অনুশীলন করবে। তাহলে আমি বললাম যেটা ন্যারেশনের প্রতিটা অংশে বাক্যের দুটো অংশ, একটা হলো রিপোর্টিং বার, একটা হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং বার হচ্ছে, এটা সাধারণত আমরা ক্লাসে আলোচনা করছি এটা বুঝার সুবিধার্থে যে রিপোর্টিং বার হচ্ছে ইনভার্টেড কমার বাইরের অংশ, আর রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার ভিতরের অংশ। ইনভার্টেড কমা নিশ্চয়ই তোমরা চিনো, এটা হচ্ছে ইনভার্টেড কমা, এটার ভিতরের অংশ যেটা এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটার বাইরের অংশ যেটা ইনভার্টেড কমার বাইরের অংশ যেটা বাইরের অংশ হলো এটা, বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং বার। তাহলে আমরা রিপোর্টিং বার সম্পর্কেও জানলাম, রিপোর্টেড স্পিচ সম্পর্কেও জানলাম। তাহলে এবার তোমাদেরকে যে বিষয় জানতে হবে সেটা হলো ন্যারেশন শুরু করার আগে বাক্য চিনতে হবে তোমাদের। বাক্য কি ধরনের বাক্য, অর্থাৎ আমরা সাধারণত কাজ করব রিপোর্টেড স্পিচের উপরে কাজ করব। যতগুলো এখানে লিখেছি এই শব্দের পরিবর্তন বলো, টেন্সের পরিবর্তন বলো, এই বিষয়গুলো আমরা আলোচনা করব যখন আমি বুঝবো যে রিপোর্টে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে এটা কোন ধরনের সেন্টেন্স। আমরা যখন এটা চিনবো তখন অবশ্যই এটা তোমাদেরকে বলতে পারবো বা তোমরাও নিজেরাও এটা বুঝতে পারবে যে এটা এই ধরনের বাক্য, এটার পরিবর্তনটা এরকম হবে। যদি তুমি বাক্যটা না চিনো তাহলে কিন্তু কখনো তুমি ন্যারেশন করতে পারবে না। এই জন্য বাক্যটা তোমাদেরকে চিনতে হবে যে ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচে কি আছে, কোন ধরনের বাক্য আছে, এটা যখন তুমি চিনবে তখন তুমি এটা করতে পারবে। যেমন আমরা সেন্টেন্সের পরিস্থিতিটা তোমাদের সামনে এখন উপস্থাপন করতেছি। সেন্টেন্সের পরিস্থিতি যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে, অর্থাৎ যখন তুমি ন্যারেশন করতে যাবে তখন ইনভার্টেড কমার ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কোন ধরনের বাক্য এই অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে। দেখো সেন্টেন্স পরিস্থিতির মধ্যে আমি লিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদেরকে এগুলো এই সেন্টেন্সগুলো নিয়ে আমি আলোচনা করছি। অ্যাসার্টিভ সেন্টেন্স হলো বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য যেটার মধ্যে কোনো কিছু সম্পর্কে বর্ণনা দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যে বাক্যের মাধ্যমে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ সংক্রান্ত যে বাক্যগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের মাধ্যমে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা করা হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে বিস্ময় বা আশ্চর্যবোধক অর্থাৎ আশ্চর্যসূচক বাক্য, যেটা দ্বারা কোনো কিছু সম্পর্কে আশ্চর্য প্রকাশ করা হয় সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন এই সেন্টেন্সগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু ন্যারেশন তুমি ইনভার্টেড কমার ভিতরে যেটা অর্থাৎ রিপোর্টেড স্পিচ সেটা তুমি সহজেই পরিবর্তন করতে পারবে। কিন্তু যখন তুমি পারবে না, তোমার সেন্টেন্সটা অর্থাৎ কি ধরনের সেন্টেন্স এটা যখন তুমি জানবে না তখন কিন্তু আসলে এটা তুমি কোনোভাবেই অ্যান্সার করতে পারবে না এবং এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিতে পারবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি আজকে ন্যারেশন সংশ্লিষ্ট বিষয়গুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। উপস্থাপন করেছি প্রথমে ন্যারেশনের দুইটা অংশ, যে একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। এবং এখানে বলছিলাম যে প্রথমে তোমাকে টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। টেন্সের স্ট্রাকচার যদি জানা না থাকে তাহলে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নেওয়ার কোনো সুযোগই থাকবে না। এই জন্য তোমাকে কী করতে হবে, যে টেন্সের যে স্ট্রাকচারগুলো রয়েছে আমি তোমাদেরকে ক্লাসে ওই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। টেন্সের স্ট্রাকচারগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বুঝে বুঝে। তারপরে বলছিলাম যে টেন্সের পরিবর্তনটা তোমাদেরকে জানতে হবে, অর্থাৎ ডাইরেক্টে কোন ধরনের সেন্টেন্স থাকলে বা ডাইরেক্টে কোন ধরনের কোন টেন্সের সেন্টেন্স থাকলে কি হবে সেটাও তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। আরও উপস্থাপন করেছি তোমাদের সামনে যে কিছু শব্দ ডাইরেক্টে কিছু শব্দ থাকলে এটা ইনডাইরেক্টে কি হবে এটাও তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। তারপরে আমি উপস্থাপন করেছি যে ন্যারেশনের দুইটা অংশ, একটা হলো রিপোর্টিং ভার্ব, একটা হলো রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার বাইরের অংশ হলো রিপোর্টিং ভার্ব আর ইনভার্টেড কমার ভিতরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তারপরে আমি তোমাদের সামনে সেন্টেন্স পরিচিতিটা উপস্থাপন করেছি, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, অর্থাৎ এটা এগুলো সম্পর্কে কোনটা কাকে বলে এটাও আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা আগামী দিন থেকে যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং পরিবর্তিত কি হয় এবং ইনভার্টেড কমার ভিতরের অংশটা কিভাবে পরিবর্তিত হবে এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। আজকে তোমাদের সামনে থেকে আমি এই বলে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা তোমাদের যেই বিষয় আজকে আমি উপস্থাপন করছি এটা তোমরা বুঝতে পারছো এবং আশা করি এই অনুযায়ী বাড়িতে অনুসরণ করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।